আরে শামসু ভাই যে সকাল সকাল ফোন না দিয়ে চলে যাচ্ছেন অফিসে। সবকিছু তো আর ফোনে বলা যায় না, কিছু কথা সরাসরি বলতে হয়, এই জন্যই চলে আসলাম। তো দাঁড়িয়ে আসলেন কে, বসেন। বসতেছি। তারপর বলেন সব মিলে কেমন আছেন আর কি করতে পারি আপনার জন্য। এসপি সাহেব, তো তার আত্মস্বীকৃতি খুনি হওয়ার সত্ত্বেও উই জামিন পেল কেমনে? ডবল মার্ডার কেসের আসামি 1.5 মাসের জামিন পাচ্ছে, আমরাও তো আইন কানুন কিছু বুঝি। আমি যতটুকু শুনছি হাইকোর্ট থেকে জামিন নিছে, এখানে তো আমাদের কিছু করার নাই। থানার থেকে কাগজপত্র কোর্টে সাবমিট করছে, থানার কাজ শেষ। এখন জজ যদি টাকা খেয়ে জামিন দেয় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না। কোর্টে সাবমিট করার আগে কাগজটা দেখালেন না কেন? আপনার মধ্যে শয়তানি আছে, এই জন্যই তো লুকোচুরি খেলছেন। যে চার্জশিট তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ তোতার পক্ষে। হাবিবের কাছ থেকে কত টাকা খাচ্ছেন? ডাক্তারের টেকার প্রলোভন দেখে সেলিমকে হত্যা করে লেছে, এখানে মূল ভূমিকা পালন করছে হচ্ছে তোতা। আর চার্জশিটে উল্লেখ করছে ডাক্তারের সাথে পূর্ব শত্রুতার কারণে সেলিমকে হত্যা করা হয়েছে। মনে যা ইচ্ছে তাই করছেন, আপনার এত টাকার প্রয়োজন আমাকে বললেন না কেন? না মানে ভাই, আসলে আমি তো চার্জশিটটা পরিপূর্ণভাবে দেখিনি। ওসি মনে হয় এখানে কোনো কিছু করতে পারে। আর আমার কথা মতো চার্জশিট তৈরি হয়নি, মাঠে তদন্ত করে যা পাইছে ওরা সেই ভিত্তিতেই চার্জশিট করছে। নাম আমার শামসু, আমার সামনে উল্টাপাল্টা কথা কয়ে কিন্তু পার পাবেন না। বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে আজকে এই জায়গায় আছি, এটা কিন্তু একদিনের তৈরি না। আপনি আর ওসি পরিকল্পনা করে এই চার্জশিটটা করছেন যাতে তোতা খালাস পায়। 72 ঘন্টার মধ্যে আপনাকে যদি খাগড়াছড়ি ট্রান্সফার না করতে পারি, আমার নাম শামসু না। অন্যায়কে প্রশ্রয় দেন আবার বড় বড় কথা বলেন। আপনার বাইরে যায় ওসি কোনো কাজ করতে পারবি? এটা একটা আলোচিত মার্ডার, সবাইয়ের দিকে তাকিয়ে আছে, এটার সাথেও আপনারা 2 নম্বরই করলেন। দেখেন ভাই, ট্রান্সফার আর করেন না, যা হওয়ার তা হয়ে গেছে। আমি বিষয়টা ঠিকঠাক করিচ্ছি। চার্জশিটের মধ্যে একটু নয়ছয় হয়েছে, তবে এটা আমাদের ভুল হয়ে গেছে। আই এম ভেরি সরি। আমাকে ভুল বুঝেন না, আমার 2টা ছেলে ক্যান্টনমেন্টে পড়ে। এখন যদি ট্রান্সফার হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে ওদের। দরকার হয় এই মামলা আবার নতুন করে তদন্ত করা হবে আর পুনরায় চার্জশিট তৈরি করা হবে। সেকেন্ড টাইম আপনাকে কোনো সুযোগ দেওয়া যাবে না। এই মামলা আবার পুনরায় তদন্ত হবে, কিন্তু নতুন স্পিক দিয়ে। শুধু প্রশাসনের লোক দেখে গায়ে হাত তুলেন না, না হলে এতক্ষণ কুবে ভাস করে হাল দিলেমনি। জীবনে বহু লোক দেখছি, কিন্তু আপনাদের মতন কিছু দেখিনি। কে আপনি আমারও মুখত থাকেন, তলে তলে আবার অন্যজনেরও কাজ করেন। টেকার প্রতি এত লোভ কে? মরার পর কবরে নিয়ে যাবেন নাকি? আপনাদের জন্যই আজকে দুনিয়ার থেকে ন্যায় বিচারটা উঠে গেছে। নাম আমার কবা শামসু, অন্যায়ের সাথে কখনো আপোষ করি না। আপনি যতই এক্সকিউজ দেখান না কেন, বগুড়াতে আপনাকে আর রাখবো না। এই মামলার জন্য আমি জেল কাটছি, আর এটার সাথে 2 নম্বরে এর পরিণাম আপনার ভোগ করাই লাগবে। আপনি কিন্তু আমাকে অপমান করে কথা করছেন। আমি যে এই কাজ করছি তার কোনো প্রমাণ আছে? সব আটঘাট বান্ধে আপনার কাছে আছি। ডাক্তারের কাছ থেকে স্টেটমেন্ট লিখি, তারপরে আপনার সাথে দেখা করলাম। চিটিং বাটপারি কথা কয়ে এখন লাভ নাই। যদি বেশি কথা কন, এর পরিণাম কিন্তু এখনই খারাপ করে দিব। নাটক যতই করেন তোতাক আমি বাঁচতে দেবো না, সেই ব্যবস্থা আমি করতেছি। বান্দরবন যাওয়ার জন্য কাপড় চোপড় যা আছে সব রেডি করেন, আপনার হাতে সময় আছে আর 72 ঘন্টা। শোনো হাবিব, আমি কিন্তু গ্রুপিং রাজনীতি পছন্দ করি না। এতে করে কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। রাজনীতি এত সহজ জিনিস লয়, এখানে অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগে। ওটি লাফালাফি করলে হবি না। আমিও চাই হাতে হাত রেখে কাজ করবে, কিন্তু আপনারা যদি না নেন সেই ভয়ে আসি না। যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে বিরোধী দল কোনো সুযোগই নিয়ে পারবি না। তে মঞ্চের কি করলেন? ওগুলো সব অ্যারেঞ্জমেন্ট করছেন? ওগুলো ডেকোরেটরের সব কার্যক্রম রেজাল্টের উপর দায়িত্ব দেওয়া আছে। তে কেন্দ্রের কোনো লিডারের সাথে তোমার কোনো কথাবার্তা হয়েছিল নাকি? ওইভাবে তো কথা হয়নি, তবে যতটুকু শুনলাম আমার নেতা হওয়ার চান্স আছে। আর দপ্তর সম্পাদক কোসে শফিকের সাথে বসো, ওই তোমাকে খুলে গবিনি। ঘটনা হলো কি, নেতা হওয়া তো অত সহজ জিনিস নয়। তোমার মতো তো আরো 4-5টা ক্যান্ডিডেট আছে। নেতা বারবার কষে এবার কিন্তু পকেট কমিটি হবি না, যাই যোগ্য ব্যক্তি তাই প্রেসিডেন্ট সেক্রেটারি হবি। তারা ব্যক্তিগতভাবে তোমাকে চয়েস করছে, তুমি বুঝো না? তারপরও তো চা নাস্তার খরচ দেয়া লাগবে, তারা তো আর চাইতে পারে না। সেটা আমি বুঝে পারছি, কত কি দেওয়া লাগবে? এগুলা টাকা তো আর একজন খায় না, কয়েকজন মিলা খায়। তে ওরা 15 লাখ টাকা চাচ্ছিল, তুমি 12 লাখ দিও, বাকিটা আমি দেখবো নি। একটু পরে তোমার মোবাইলে একটা মেসেজ যাবে, ওই অ্যাকাউন্টে টাকা ঢুকে দিও, কালকে এই ঝামেলার মধ্যে যাওয়া দিবি না। নেতা তুমি হয়ে গেছো, ওই চিন্তা তোমার করা লাগবে না, ওই দায়িত্ব হলে আমার। এই ঋণ আমি কোনোদিন শোধ করে পারবো না ভাই। আমি সবকিছু ভুলে আপনি ছত্রছায়ায় থাকতে চাই। আর লাঞ্চের পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি না চেক করে নিন।
আর সাথে একটা কাজ করে সিএনজি স্ট্যান্ডের টাকাটাও দিয়ে দিও, আমার কিন্তু 2 ভাগ, বিষয়টা যেন মাথায় থাকে। ছেলে পেলে পালা লাগে, এই টাকার অঙ্কটা বেশি না হলে আর হচ্ছে না। ঠিক আছে ভাই, সময় মতো আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আপনার অত চিন্তা করা লাগবে না। কিন্তু একটা বিষয় আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কমু কি? কি কবে কয়ে ফেলা, অনুমতি নেওয়ার দরকার নাই। শুনলাম শামসু বলে আপনাকে নিয়ন্ত্রণ করে, তাই যা কয় আপনি বলে তাই শোনেন। হ্যাঁ স্যারা, মিশে এক কথা কো, আর শামসুল আমার ভাইস্তার মতন, সেই জন্য মিলেমিশে একসাথে থাকি। এগুলো উল্টাপাল্টা মিশে কার থেকে শুনো? লোকজন কর্মীরা একটু ফুসফাস করে তো, সে থেকেই শুনছি। করছে শফিকের নিজস্ব কোনো বুদ্ধি নাই, মিসাই এমপি হচ্ছে, চালাচ্ছে সব শামসু। ভাবলাম ভাইয়ের কথাটা কই, এত বড় কথা শুনে খারাপই লাগলো। শুনো হাবিব, শামসু আমার ভাইস্তা খুব কাছের লোক, কেটে কি করলো না করলো ওগুলো আমার দেখার সময় নাই, মিশে এক কথা কবে না। আর দীর্ঘদিন হলো আমার রাজনীতির কেরিয়ার, রাজনীতি করতে কারো থেকে উপদেশ লওয়া লাগবি সেটা আমি মনে করি না। তবে শামসু ছেলে হিসেবে ভালো, খুব ভালো রাজনীতি বুঝে, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উপদেশটাও থাকে, তার বাইরে কোনো কিছু না। আর আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, দলীয় ভাবে তো তাক কোনোখান থেকে আমি লিয়ে যাচ্ছি না। তোমাকে যা করলাম তাই করো, 12 লাখ টাকা ঢুকে দিও, আর স্ট্যান্ডার্ড টাকা আজকের মধ্যে না পাইলেও কালকে যান মিস করো না। আচ্ছা তা আমি দিচ্ছি, কিন্তু আমি কি নেতা হবার পারবো নি? আপনি যদি ঠিক থাকেন তাহলে কোনো সমস্যা নাই, আর যদি উল্টে যান তাহলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ মিয়া, আমি যদি উল্টে গেলাম নি তাহলে কি তোমাকে ডাকলাম নি? রাজনীতি মাঠে অতীত যাই ভুলতে পারবি, তাই লাইফে গেইন করে পাবি, এই জন্য আমি অতীত ধরে রাখি না। মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবি সেটা তো ভাবার কিছু নাই, দল চালাবার গেলে তোমাকেও প্রয়োজন আর একজনকে প্রয়োজন। বগুড়ার আমি অভিভাবক, বগুড়া যদি কোনো ঝামেলা হয় সেটা কিন্তু আমারই জবাবদিহি করা লাগবে। তুমি নিশ্চিন্তায় বাড়ি চলে যাও, নেতা বানানোর দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা ভাই গেলাম, আর টাকাটা ঢুকলে আনা ফোন দিয়েন। ঠিক আছে দুমনি। জেল থেকে আসার পর নিজেকে যে ঘরবন্দি করে রাখছেন, এরকম করে বসে থাকলে কাম হবে? কোনো পরিকল্পনা করেছেন না কি করেছেন? কিছুই তো কর না। চিন্তা করছি একটা বৃদ্ধাশ্রম খুলবো, বাকি জীবনটা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কাটামো। জীবনে বাসমই বা কয়দিন, এরকম একটা ভালো উদ্যোগ নেওয়া দরকার। কি করছ তুই? কি কন ভাই, আপনি খুলবেন বৃদ্ধাশ্রম, এতে লাভ কি? শুধু শুধু বুড়া বুড়িক টানা আর হাগামুতা ছাপ করা, অল্লির মধ্যে যাওয়া যাবি না। এমনি যেই অবস্থায় আছি সাধারণ মানুষের সেবা করে যাবো, তাহলেই হবে। জেলের মধ্যে থেকে রে মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, ছোট্ট এই জীবনে ভালো কাজ না করলে পরকালে কি জবাব দেবো? তাই চিন্তা করছি মরে যাওয়ার পরে তার স্মৃতি থাকে এমন কাজই করে যাবো। মাত্র প্ল্যান করছি, কার্যক্রম শুরু করি, তারপর তোর সাথে এই বিষয়ে কথা হবিনি। তে হাবিব ভাই কুটি, তার কোনো খোঁজ খবরই নাই, দুপুরে খালি ভাত খেয়ে গেল। নেতা যদি না হওয়া পায় না তাহলে কিন্তু শক্ত ধরা খাবিনি। সামনে উপজেলা নির্বাচন, আমি কিন্তু ছাড় দেবো না, এখন খালি ভ্যাস ধরে আছি। মনের কথা মনেই থাক, কর কি দরকার, সময় সুযোগ দেখে দান মারলেই হবে। ভাবে যেটা পাচ্ছি, হাবিব ভাই তো শফিকের সাথে তলে তলে মিশে যাচ্ছে, আর এটাই সুযোগ শামসু আর শফিকের মধ্যে ভেজাল লাগে দর। যে কোনো ভাবেই আপনারা তিনজন যদি এক হয়ে পারেন তাহলে কোনো জায়গায় ঠেকবেন না। রাজনীতিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, যার দল যত ভারী তাই তত শক্তিশালী। এই প্ল্যান যদি সাকসেস করে পারি তাহলে শামসু একবার একা হয়ে যাবি, তখন আক্রমণ করতে সুবিধা হবে, কারণ মানসিকভাবে ওই দুর্বল হয়ে যাবি। সবাইকে বোঝান লাগবি শামসু যদি বেঁচে থাকে তাহলে আমাকে রাজনীতি করা কঠিন হয়ে যাবি। যে কোনো কাজে বাধা দিবি, তেল তেলা লাইন জাম লাগিয়ে দিবি। খালি সময়ের অপেক্ষা মাত্র, তারপরে বুঝে দেবো কুটিকার পানি কুটি করাচ্ছে। বুঝে পারছি, তলে তলে আমিও সেটিং করেছি, তে ঘরের মধ্যে পারেন না কে? এটি কি হচ্ছে? আর কোষ না বাল, বিছনা দেখলি খালি ঘুম ধরে, এতই শরীর দুর্বল হচ্ছে। কেঙ্কামান লাগিচ্ছে, শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। শালারা খাবারের মধ্যে ব্যান কি দেয়? 15-20 দিন জেল খাটছো তো কিছু বুঝে পারিস নাই, আমি তো দীর্ঘদিন খাটছি। চলেন মমইন থেকে ঘুরে আসি, ভাল লাগবে নি। আচ্ছা চলে, বাড়ালাম তাহলে। সবই তো শুনলু, এরম পরিস্থিতিতে আমি কি করবো কত? শামসু ভাইয়ের বাড়িতে গেলাম তাইও নাই, এটি আসলাম চাচা নাই, বিপদে মানুষের পাশে পাওয়া যায় না। হাই রে মানুষ ব্যস্ত রে। 2 দিন হলে বাড়ির যাওয়া পারছি না, একটু সুরহা না করলে বাড়ির যাওয়া যাবে? তুমি চ্যাংরা তালা ভাঙ্গে দেখা যায় না দোকানের মধ্যে কি আছে কি নাই। ট্রাক বাজার তো আর লিয়া যায়নি, হয়তো ছোটখাটো কিছু জিনিস আর টাকা পয়সা লিয়ে গেছে। সবকিছু হিসাব করে লাখখানিক টাকাই মনে পার হবি না, আর এই ভয়ে তুমি বাড়ির যাবার চাচ্ছ না। হাই রে মানুষ ভাই, তুমি কিছুদিন আগেই তো বাচ্চুর কাছ থেকে একটা মোটা দান মারছাও, ও লাভ লস লিয়ে তো জীবন, সেটা বই বুঝাও। বিয়ে তো করিস নাই, বইয়ের জ্বালা বুঝবো কি? কতদিন যে না খেয়ে বেকার হয়ে শুয়ে থাকছি তার কোনো হিসাব নাই। আমরা রাজনীতি করি, মন হয়ে গেছে বিশাল, 1 লাখ টাকা তো বিষয় না, কিন্তু এই শালা বইয়ের যে বুঝা পারি না। ওই যে একটা কথা আছে না, বেন্না যতই বড় লোক হোক ফকির নির্ভাব যায় না, তোমার হচ্ছে সেই হাল।
চেহারা দেখে তো মনে হচ্ছে 2 দিন হলো কিছু খাও না, তুই কিছু খাও। তাহলে বাড়িতে যাই, 2 দিন হলে গোসল করি না, গোসল করে খাওয়া দাওয়া করি। আচ্ছা যাও তাহলে, আর কোনো বিপদ হলে ফোন দিও, একা যামুনি। ঠিক আছে, ফোনটা খোলা রাখিস, ফোন করা মাত্রই চলে আসিস। আচ্ছা আচ্ছা যাও, বুক ফুলেলে বাড়ি যাও। মেজাজ খারাপ হয় না? কখন থেকে গাড়ির মধ্যে বসে আছি, আসার কথা কয়ে কুটি গেল। এখন কি একা একা ঘোরার সময়? কবল জেলতে বাড়াছি, শত্রুর কি অভাব আছে? এই শালাগের জন্যই তো বারে বাড়াবার চাই না, এখন আমার লাগবে প্রোটোকল। নিজের এলাকাত ঘুরতে তো প্রোটোকল লাগে নাকি? অপরাধ করছেন দেখেই তো মনের মধ্যে এত ভয়। অন্যায় ভাবে কলে জেল খাটছি, এই দিন কখনো ভুলবো না। সুযোগ পাইলে তোর খবর আছে। রাজনীতিবিদ দেখছি, কিন্তু তোর মতো একটু দেখিনি। শালা তুই তো পুরোই 2 নাম্বার। কোর্টে কি প্রমাণ হচ্ছে যে আমি পরিকল্পনা করছি? ডাক্তার তো মিছা কথাও করতে পারে। কাছের চ্যাংরা মারা গেছে, তোকে নামে মামলা করছি। আমার জায়গা থাকলে তুইও এই কাম করলু নি। তুই তো আচ্ছা লোক দেখিচ্ছি, শালা দোষ করে তাও স্বীকার করছু না। ঠিক মতো বসান দিলে না, সব পরপর করে বাইরে আসবিনি। এ টেরা, এ কথাবার্তা সাবধানে ক। তোর মতো ভাইস্তাস বলে এত বড় কথা কয়, এত সাহস পালু কুটি? তোর সাথে কথা কথা আবার সাহস লাগবি বে? আমি যদি চাই তোকে এখনই গাড়ির মধ্যে বের করে মারমু। আজ থেকে দেখে শুনে ঘুরিস, যে কোনো সময় কিন্তু তোর উপরে এটা খুবই রেড সিগন্যাল দিয়ে গেলাম। নাম আমার টেরা, যা কথা কই তাই কলে করি, কোথাও মাথায় রাখিস। এই রাতের বেলা কি ভ্যাক ভ্যাক লিয়াচ্ছ? সারাদিন দৌড়াদৌড়ি করে একবারে ক্লান্ত, বোঝেই না কিছু। যা কবু সংক্ষেপে ক, এত তেনা পেছাস না। 10-12 দিন হলো গোল্লাগারের সাথে ক্যাচাল হচ্ছে, ওই 16 ডিগ্রি পয়েন্ট লিয়া করছে। ওই 16 ডিগ্রি পয়েন্টটা তোরা ছেড়ে দে, আর বাকি পয়েন্টগুলো খা। এখন আপনিই কন তো, কত কষ্ট করে ওই পয়েন্টটা চালু করছি, রাস্তাও আসছিল না। এত তেল তেলা পয়েন্ট কি ছেড়ে দেওয়া যায়? দিনের পর দিন কষ্ট করে দামো আর ফল খাবি ওরা, এতই সোজা? তাহলে একটা কাজ কর, বেড়ে বেড়ে না হয় বতে বেড়ে ছেড়ে দে, আর 16 ডিগ্রিটা তুই চালা। তাকে আমি মেলাবার বুঝাচ্ছি যে অন্য পয়েন্ট ল্যান, কিন্তু ওরা 16 ডিগ্রির পয়েন্ট ছাড়া কিছু বুঝিচ্ছে না। এখন কি করা যায় সেরকম? বেশি জড়াজড়ি হলে ওরা মারামারি করতেও রাজি আছে, ওরা যে কোনো মূল্যে পয়েন্ট চায়। কালকে রাতে যে পরিস্থিতিটা হচ্ছিল, খালি আমার মাথা ঠান্ডা ছিল দেখে মারামারি হয়নি, তাছাড়া ফাটাফাটি হয়ে গেল নি। সবে মাত্র এমপি হয়েছি, এখনই শামসের সাথে কেসাল করা যাবি না। ওরা পয়েন্টটা চাচ্ছে, পয়েন্টটা দিয়ে দিকে। টাকা ইনকাম করার বহুত খাত আছে, সেগুলোর থেকে দরকার হয় পুষা তুলমনি। এই সময় আমি যদি অ্যাকশনে যাই, তাহলে কিন্তু অতীত লেখা খোটা দিবি। তারপর কিছুদিন যা কি করা লাগে সেটা তো আমার মাথা আছেই। তাহলে আপনি কিছু করবেন না, পয়েন্ট ছেড়ে দিবেন, এটাই কি আপনার সিদ্ধান্ত? তুই হলো মাথা মোটা স্যাংরা, কোনো কিছু বুঝিস না। ওই একটা পয়েন্ট লয়ে পড়ে আসু, আরো বহুত সাইড আছে। 7 তারিখে কমিটি, তার আগে 20-25 লাখ টাকা কামাই করবো। সেই সকেট অলরেডি বেজে থুছি। টেকা খালি বাতাসে উঠতিছে, ধরার জন্য নেটওয়ার্ক থাকা লাগবি। আল্লাহ দিলে এবার নেটওয়ার্ক শক্ত আছে, দেখ কি টেকাটা কামাই। বাকি জীবন বসে বসে খামো, আর ভালো না লাগলে দেশের বাইরে পার হয়ে যাবো। আর তুই হলে আমার নিজের ভাইস্তা, তুই আমি রেখে যাবো বে, তুই আমার সাথে থাকবো। যা যা যা, এটা আর কথা কোস না। 3 টাকার ছাড় দিয়ে যদি 33 টাকা কামাই করা যায়, তাতে খারাপ কি? ঠিক আছে, আপনি যখন করছেন পয়েন্টটা বুঝে দিই। কি ব্যাপার ভাই, আর্জেন্ট ডাকলেন, কিছু করবেন নাকি? ঘটনা হলো, তোর যত বালু লাগে সব গোল্লার থেকে নিব, ফটিকের থেকে জানি কোনো মাল নিস না। ঠিক আছে ভাই, তাই করিচ্ছি। আর ফটিকের থেকে নিলে কি সমস্যা? তোর অত কিছু বোঝা লাগবি না, গোল্লার এই সময় কাস্টমার দরকার। তাছাড়া ওই পয়েন্ট নেওয়ার জন্য পাগলা হবি না, আর আমি চাই ওই পাগলাই হোক। আমরা রাজনীতি করি, দূরের পথ আগেই দেখে পাই, অচিরেই দেখবো অর্কের মধ্যে মারামারি হবি। হাইরে ভাই, আর কোয়েন না, গতকাল হোবারই রাখছিল, অল্পের জন্য হয়নি। আমি অনেকবারই না করলাম, আমার কথা ভালো শুনে না। তবে ফটিক অনেক দুর্বল, চাষা এমবি, তাও গায়ের জোর নাই। দুর্বল না বে, ওরা চুপচাপ থেকে শামসুর থেকে খালি ফায়দা নিচ্ছে। একবার খালি 2 জনে সাইড করে ফেললে সবকিছু আমরা হেতে নিমু। তোকে যেভাবে যেভাবে করছি কাজগুলো চাইলে যা, টাকা পয়সা যা লাগে কোনো চাপ নাই, আমি আসি তো। ঠিক আছে বস, আপনার কথা মতোই চলতেছি। থাকেন তাহলে, বাড়ি চলে গেলাম। শত্রুর তো কোনো অভাব নাই, ফলো করতে পারে। আচ্ছা যা। কিরে ফটিক, কি খবর? সিদ্ধান্ত তাহলে কি নিল? সিদ্ধান্তের কি আছে? ওই পয়েন্ট আমি মেলা দিন হলো ঘষা মাথা তেলতলা করছি, ওই পয়েন্ট ছাড়তে পারবো না। তোরা একটা কাম কর, বোতাবাড়ির যে পয়েন্টটা আছে সেটা লে, এটা দিতে পারবো না। দিতে পারবো না মানে? খাবো তো কোপ, সেই ভাগ্যাতেই উঠছু। এ গোল্লা, এ আস্তে কথা কও। আগের দিন কিন্তু নাই, আমার চাচা কিন্তু এমপি। গায়ে একবার হাত তুলে দেখ টাকা, হাত ব্যাংক একবার পিছন দিয়ে দিব। মারানি, তুই আমাকে ভয় দেখা তো। আমার কাছে ডাল ভাত, তুই দাঁড়া, দেখ আজকে কি করি। কালকে থেকে তোকে বতে পারি পয়েন্টও জানি না দেখি, 16 ডিগ্রি পয়েন্টও জানি না দেখি। যদি দেখছি তাহলে একবারে টেংরি ছিঁড়ে বাড়ির দিয়ে বাড়ামো।
তুই খালি বন্ধু দেখে এতদিন ছাড় দিয়ে চলছি আর তুই আমার সাথে জেরেমি করিস। তোর ভাগ্য ভালো যে আমি কোমরেত করে খুললে আসিনি, তাছাড়া তো আজকে পোস্ট খেয়ে গেল নি। চাঁদ থেকে আর জানি পয়েন্টের আশেপাশে তোক না দেখি। তোর কোন বাপ চাচা আছে তাক লিয়ে পয়েন্টে আসিস, একা জানি আসিস না। হেস চাচা তো আমাক পয়েন্ট দিবেরই গেছিল, মিশে চরটা খেলাম। এখন যদি এই চরখার বিচারলে চাচার কাছে যায়, চাচা তো আমাকে দোষ দিবি।